গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ ও অধিকারহীনতার বিস্ফোরণ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক গণ অভ্যুত্থান নতুন করে গণতন্ত্র, নির্বাচনের ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত জুলাই সনদ হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ দলিল, যেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা, জবাবদিহিমূলক সরকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছিল। তাই শুধু জুলাই সনদ প্রণয়ন নয়, বরং তার বাস্তবায়নই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দর্শক, 2024 সালের 5 আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে দীর্ঘ বৈঠকের পরে একটি জুলাই সনদ তৈরি করা হয়, যেই সনদে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। এর মাধ্যমে হয়েছে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনের পর সরকার গঠন করে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পরেই এই জুলাই সনদ বাস্তবায়নের দিক থেকে বিভিন্ন ধরনের অভিযোগ তুলছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন 1990 সালের যেই 3 দলের রূপরেখা, সেটি বিএনপি বাস্তবায়ন করেনি। এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে কিনা সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। তাই আজকে আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে 1990 সালের 3 দলের রূপরেখা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত এই রূপরেখার অবস্থান কী হয়েছিল। সেই বিষয়ে থাকবে বিস্তারিত, আমাদের সাথেই থাকুন। দর্শক, 1990 সালের ডিসেম্বরে তীব্র গণ আন্দোলনের মুখে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এই ক্ষমতা হস্তান্তরের ভিত্তি ছিল আন্দোলনরত 3 জোটের ঘোষিত একটি রূপরেখা, যা তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়েছিল। অনেকের মতে এটি শুধু ক্ষমতা হস্তান্তরের নিদর্শনই নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক ধারার একটি নীতিমালাও ছিল। এই রূপরেখা প্রণয়ন করেছিলেন 3টি রাজনৈতিক জোট: বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট এবং বাম দলগুলোর 5 দলীয় জোট। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী একই দাবিতে আন্দোলন করলেও কোনো জোটে অংশগ্রহণ করেনি। 1990 সালের 19 নভেম্বর 3 জোট আলাদা সমাবেশ থেকে একযোগে এই রূপরেখা ঘোষণা করে। এর মূল লক্ষ্য ছিল একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সার্বভৌম সংসদ গঠন এবং এরশাদের পতন নিশ্চিত করা। ঘোষণার মাত্র 17 দিনের মাথায় এই রূপরেখার ভিত্তিতেই এরশাদ তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর 1991 সালের 27 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত এই রূপরেখার বাস্তবায়ন সফলভাবেই হয়েছে, কিন্তু এরপর থেকেই শুরু হয় বিচ্যুতি। গবেষক মহিউদ্দিন আহমেদের মতে প্রধান রাজনৈতিক দলগুলো পরবর্তীতে শুধু রূপরেখাকে উপেক্ষাই করেনি, বরং অনেক ক্ষেত্রে তারা বিপরীত পথেই হেঁটেছে। রূপরেখা তৈরির প্রক্রিয়া ছিল উল্লেখযোগ্য। 3 জোটের সমন্বয়ে গঠিত লিয়াজু কমিটি এটি চূড়ান্ত করে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী খসড়া প্রণয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম, রাশেদ খান মেনন, ডক্টর কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ আরও অনেকে। পরে খালেদা জিয়া ও শেখ হাসিনার অনুমোদনের মাধ্যমে এটি চূড়ান্ত করা হয়। দর্শক, রূপরেখার পটভূমি ছিল 1988 সালের নির্বাচন, যা অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছিল। এরপর ছাত্র আন্দোলন, বিশেষ করে সর্বদলীয় ছাত্র ঐক্যের ভূমিকা আন্দোলনকে তীব্র করে তোলে। ছাত্রনেতা জিহাদের মৃত্যু এবং ডাক্তার মিলনের হত্যার মতো ঘটনা আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয়, যার ফলে এরশাদের পতন অনিবার্য হয়ে ওঠে। রূপরেখায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তার মধ্যে
উল্লেখযোগ্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, মৌলিক অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িকতা পরিহার করা। এছাড়া রাজনৈতিক দলগুলোর জন্য আচরণবিধিও নির্ধারণ করা হয়েছিল, যেমন ব্যক্তি কুৎসা রটনা না করা, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা। কিন্তু বাস্তবে এসব অঙ্গীকারের বেশিরভাগই রক্ষা করা হয়নি। 1991 সালের নির্বাচনের পর সংসদীয় পদ্ধতি চালু করা ছাড়া রূপরেখার অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো বাস্তবায়িত হয়নি, বরং ধীরে ধীরে দেশে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতির বদলে সংঘাতমূলক রাজনীতি গড়ে ওঠে। বিশ্লেষক ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দলগুলো নির্বাচন পর্যন্ত রূপরেখা মেনে চললেও পরে তা থেকে সরে যায়। এর ফলে সংসদ অকার্যকর হয়ে পড়ে, সরকার হয় কর্তৃত্বপরায়ণ এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হয়। এছাড়া রূপরেখায় থাকা অনেক অঙ্গীকার ভঙ্গ করা হয়, যেমন এরশাদের সহযোগীদের দলে না নেওয়ার প্রতিশ্রুতি, সাম্প্রদায়িক রাজনীতি পরিহার কিংবা মৌলিক অধিকারের পরিপন্থী আইন বাতিল। বাস্তবে দেখা যায় উল্টো এসব প্রবণতা আরও বেড়েছে। নির্বাচনী ব্যবস্থাও ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 1994 সালের উপনির্বাচনে কারচুপি, 1996 সালের বিতর্কিত নির্বাচন, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ও পরে তা বাতিল, সব মিলিয়ে একটি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। সবশেষ বলা যায়, 3 জোটের রূপরেখা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্বৈরাচার পতন কার্যকর ভূমিকা রাখলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি ভঙ্গ ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে এর মূল চেতনা বাস্তবায়িত হয়নি। ফলে গণতান্ত্রিক প্রত্যাশা তৈরি হয়েছিল তা পূরণ না হয়ে বরং বারবার রাজনৈতিক সংকট ও গণ অভ্যুত্থানের পথ প্রশস্ত করেছে। দর্শক, ইতিহাস বারবার দেখিয়েছে প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু তা বাস্তবায়ন করা আসলেই চ্যালেঞ্জ। গণ অভ্যুত্থানের চেতনা যদি ধরে রাখতে হয়, তবে জুলাই সনদকে কেবল কাগজি দলিল হিসাবে না রেখে কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাস্তব রূপ দিতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সদিচ্ছাই পারে সেই লক্ষ্য অর্জন করতে। অন্যথায় অপূর্ণ প্রত্যাশা আরও নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম দিবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।